আজকের এই ক্লাসে আমরা জানবো বন্ড অর্ডার, বন্ড লেন্থ অ্যান্ড বন্ড এনার্জি সম্পর্কে। তো এটা একটা বেসিক একটা জিনিস, তবে একটু যাতে আমাদের লেকচারের কন্টিনিউটি বজায় থাকে এবং কেমিক্যাল বন্ডিং সিরিজটা ঠিকঠাকভাবে চলে, তার জন্য এটা ছোট্ট একটা লেকচার এটা আমি ওর মধ্যে নিচ্ছি। যদিও খুব ইম্পর্ট্যান্ট পার্ট এটা, কারণ আমাদের যত কোয়েশ্চেন এরকমভাবে থাকবে বন্ড অর্ডারের অর্ডার, বন্ড লেন্থের অর্ডার, বন্ড এনার্জির অর্ডার, এগুলো বিশেষ করে কাজে লাগবে কখন? অর্গানিক কেমিস্ট্রিতে। তো তার জন্য কিন্তু এটা ছোট হলেও খুব ইম্পর্ট্যান্ট। তো দেখা যাক তোমাদের লার্নিং আউটকামস কী আছে, যে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ বন্ড অর্ডার। তাহলে বন্ড অর্ডার কী আছে, ঠিক আছে, এগুলো আমি করবো, এগুলো দেখার দরকার নেই খুব একটা অতটা। পিপিটি যারা দেখবে তাদের জন্য এটা কাজে লাগবে, এটা আমার গ্রুপে দিয়ে দিই আমি, সেখানে তারা দেখতে পারে। তো হোয়াট ইজ বন্ড অর্ডার? হোয়াট ইজ বন্ড অর্ডার? ডেফিনেশন কী আছে? বন্ড অর্ডার ইজ দ্য নাম্বার অফ কেমিক্যাল বন্ডস বিটুইন এ পেয়ার অফ অ্যাটমস। বন্ড অর্ডার ইজ দ্য নাম্বার অফ কেমিক্যাল বন্ডস বিটুইন এ পেয়ার অফ অ্যাটম। মানে ধরো এ আর বি, তার মধ্যে একটা যদি বন্ড থাকে, সেটাকে আমি কী বলবো? তার বন্ড অর্ডার কত হবে? 1। যদি এ আর বি এর মাঝখানে দুটো থাকে বন্ড, তাহলে তার বন্ড অর্ডার কত বলবো? 2। যদি 3টে বন্ড থাকে, তাহলে তাকে কী বলবো? বন্ড অর্ডার 3। ওকে, এবার তাহলে এটাকে কী বলছে? তাহলে দ্য বন্ড অর্ডার ইন্ডিকেটস বন্ড মাল্টিপ্লিসিটি। এই বন্ড মাল্টিপ্লিসিটি কনসেপ্টটা বোঝাতে গেলে আবার টাইম লেগে যাবে। তো এটা তোমরা যারা অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো, তারা মোটামুটি জিনিসটা জানো যে বন্ড মাল্টিপ্লিসিটি কী। তো সেখানে তো ধরে না, মোটামুটি একটা যেটা আমার এখানে যে ব্যাপারটা, সেটা হলো এই দুটো অ্যাটমসের মধ্যে একটা কম্পাউন্ডে যে কটা বন্ড থাকে, সেটাকেই আমরা মোটামুটি বলে দিই হচ্ছে বন্ড অর্ডার। এবার বন্ড অর্ডার যদি বেশি হয়, তার মানে তার স্ট্রঙ্গার বন্ড, তাহলে বন্ডটার বেশি স্ট্রং। মানে ধরো একটা দুটো বস্তুকে তুমি একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছো। এবার যদি তার যে শক্তি হবে, যদি তুমি সেটাকে দুটো দড়ি দিয়ে বেঁধে রাখো, তাহলে কী হবে? বেশি টাইট থাকবে। তার মানে বন্ডের ক্ষেত্রেও সেরকম, যত বেশি বন্ড থাকবে তত তারা বেশি পরিমাণে স্ট্রঙ্গার হবে, আর বেশি স্ট্রঙ্গার হলে তার মানে গ্রেটার স্টেবিলিটি হবে। ওকে, তাহলে বন্ড অর্ডার কী জিনিস সেটা বোঝা গেল। বন্ড অর্ডারের ফর্মুলা কি, যে আমরা কীভাবে একটা যৌগ থেকে বের করতে পারি? টোটাল সিগমা বন্ডস বাই প্লাস টোটাল পাই বন্ডস বাই টোটাল সিগমা বন্ড। এটা মনে রাখবে কিন্তু। তাহলে বন্ড অর্ডার ইকুয়ালস টু কি? তাহলে টোটাল সিগমা প্লাস টোটাল পাই বাই টোটাল সিগমা। এটা হচ্ছে কিন্তু আমাদের ফর্মুলা। ওকে, এবার সিঙ্গেল বন্ডে যেটা আমি বলেছিলাম আগের লেকচারে, যে একটা যদি বন্ড থাকে তার মানে সেটা হচ্ছে সিগমা। যদি দুটো বন্ড থাকে তার মানে একটা সিগমা একটা পাই, আর যদি 3টে বন্ড থাকে তার মানে একটা সিগমা দুটো পাই। তাহলে এখন তোমাকে একটা যদি যোগ দেখাই, আমরা রেজোন্যান্সের যে জিনিসটা আছে না, যে পার্টটা, সেটা কিন্তু একদম লাস্টে করবো, ঠিক আছে? ওটা অতটা মানে দরকার নেই বলে লাস্টে করবো। কিন্তু এই যে বন্ড অর্ডার কিন্তু তোমাদের রেজোন্যান্স থেকেও দিতে পারে, ওখান থেকে ম্যাক্সিমাম দিতে পারে। তো সেখানে কি কোশ্চেন থাকবে কীরকম বন্ড অর্ডারে? ধরো কার্বোনেট COO মাইনাস, ঠিক আছে? ধরো এটা তোমাদের কার্বোনেটের একটা স্ট্রাকচার দিয়েছে, CO3 2-। এবার তোমাদের বলা হলো যে এই যে CO3 তো রেজোন্যান্স করবে, তো রেজোন্যান্স করলে কি হয়? এর মাঝখানে এর যে স্ট্রাকচারটা সেটা এরকম হয়ে যায় একটা। তো সেই মানে এই যে ও এখানে মাঝখানে এরকম বন্ড চলে, সেটা কীভাবে আসে, কেন আসে, এটা এক্ষুনি ওটা অত বোঝার দরকার নেই, ওটা আমি যখন শেষে রেজোন্যান্স করাবো সেখানে কিন্তু দেখাবো। আর এটা অর্গানিকে অনেক বেশি আসবে। তো আপাতত মনে রাখো যে ব্যাপারটা এরকমভাবে হয়। এবার সেটা কী হয় সেটা আমরা এখান থেকে ফর্মুলা থেকে বের করতে পারি। ধরো এই যে ফর্মুলা, এর মধ্যে যদি আমি দেখাই, তাহলে এই যে এখানে কটা বন্ড আছে? টোটাল দুটো। মানে সিগমা কটা আছে? একটা। তাহলে একটা সিগমা একটা পাই, তার মানে যদি টোটাল সিগমার কথা ভাবি, টোটাল কটা সিগমা আছে? একটা সিগমা একটা সিগমা একটা সিগমা, তার মানে 3টে সিগমা আর এখানে একটা পাই, তার মানে 3 সিগমা প্লাস 1 পাই বাই টোটাল 3 সিগমা। তার মানে এটা হচ্ছে বন্ড অর্ডার। তাহলে বন্ড অর্ডার কত আসবে? বন্ড অর্ডার আসবে 4/3, মানে 1.33। বোঝা গেল? এটা কিন্তু মনে রাখো। তাহলে এইভাবে কিন্তু বন্ড অর্ডার বের করতে হয়। এবার এটা কীভাবে এই যে রেজোন্যান্সটা হচ্ছে না হচ্ছে, সেটা কিন্তু এক্ষুনি বোঝার দরকার নেই, সেটা আমি যখন রেজোন্যান্সটা করবো সেখানে কিন্তু ভালো করে বুঝবো। তো এইভাবে আমরা বন্ড অর্ডার কিন্তু বের করতে পারি। এবার বন্ড অর্ডারের এক্সাম্পল, ধরো তুমি ইথেনের কথা ভাবছো। ইথেনটা কীরকম হয়? C2H6, তাই তো? তার মানে এই যে সি এখানে H, এখানে H, এখানে H, এখানে H, এটা হচ্ছে ইথেনের স্ট্রাকচার। এবারে ইথেনের মধ্যে তাহলে এই যে কার্বনের মধ্যে কটা বন্ড আছে? একটা। তার মানে এর বন্ড অর্ডার কত হবে? এর বন্ড অর্ডার হবে 1। যদি একই রকম যদি ইথিনের কথা ভাবি, তাহলে কী হবে? এর মাঝখানে ডাবল বন্ড আছে, তার মানে তখন কী হবে? এই যে H2C ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিন, বা সেটাকে বলা হয় হচ্ছে ইথিলিন। তাহলে ইথিলিনের মধ্যে কটা বন্ড আছে? দুটো।
তার মানে এর বন্ড অর্ডার কত হবে? বন্ড অর্ডার হবে হচ্ছে 2। ওকে, তাহলে এবার যদি আমরা এটাকে যদি এই ফর্মুলাতে ভাবি, তাহলে এই ফর্মুলাতে টোটাল সিগমা প্লাস পাই বাই টোটাল সিগমা, তা টোটাল সিগমা কটা আছে? একটা। টোটাল পাই কটা আছে? একটা। বাই টোটাল সিগমা কটা আছে? একটা। তার মানে দেখো 2/1 2 আসবে। এটা কিন্তু আমরা ডাইরেক্ট দেখে বুঝতে পেরে যাচ্ছি যে কটা হবে। যদি 2-এর বেশি সেন্টার থাকে সেক্ষেত্রে আমরা দেখি আলাদা আলাদা এই ফর্মুলা করতে। এবারে ইথাইন মানে অ্যাসিটিলিন, তাহলে সেখানে কটা বন্ড আছে? 3টে বন্ড। তাহলে HHC ট্রিপল বন্ড CH আছে, তারপর ট্রিপল বন্ড মানে কী হবে? তার বন্ড অর্ডার কত হবে? বন্ড অর্ডার হবে হচ্ছে 3। নাইট্রোজেনের মধ্যে বন্ড অর্ডার যেমন 3, এই যে নাইট্রোজেন করা আছে 3টে বন্ড আছে তাই। ওকে, এবার হোয়াট ইজ বন্ড লেন্থ? তাহলে যে বন্ড অর্ডার যেটা পেলাম তার মানে কটা বন্ড আছে, কটা বন্ড যখন পাচ্ছি তাহলে যদি বলি প্রত্যেকটা বন্ডের মধ্যে দূরত্ব কতটা, তো সেটাকে আমরা বলবো বন্ড লেন্থ। মানে A আর B এর মধ্যে কটা বন্ড আছে তার উপরে আমরা বলছি হচ্ছে বন্ড অর্ডার। এবার যদি বলি এই A আর B এর মধ্যে লেন্থ কতটা, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বন্ড লেন্থ। তাহলে এর ইকুয়েশন ডেফিনিশন কি? দ্য ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ দ্য নিউক্লিয়াই অফ 2 বন্ডেড অ্যাটমস। ঠিক আছে, তো এটাকে কি মানে এই যে দুটো অ্যাটম তার যে নিউক্লিয়াসের সেন্টার, সেই সেন্টার থেকে যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলবো হচ্ছে বন্ড লেন্থ। কী দিয়ে মাপা হয়? পিকোমিটারে অথবা অ্যাংস্ট্রমে মাপা হয়। ইন্ডিকেটস দ্য এফেক্টিভ সাইজ অফ দ্য বন্ড। বন্ডের যে এফেক্টিভ সাইজ মানে এই যে দুটো নিউক্লিয়াসের সেন্টার থেকে, এই যে নিউক্লিয়াস এই দুটো সেন্টার থেকে যে ডিস্টেন্স সেটাকে মানে এইটুকু ডিস্টেন্স করলে হবে না, নিউক্লিয়াস থেকে সেন্টার থেকে ডিস্টেন্স করতে হবে। সেই জন্য আমি এটাকে বলছি এফেক্টিভ ডিস্টেন্স বা এফেক্টিভ সাইজ অফ দ্য বন্ড। ডিটারমাইন্ড বাই স্পেকট্রোস্কোপিক অর এক্সরে মেথডস, মানে আমরা এমন নয় যেহেতু ফিতে দিয়ে মাপতে শুরু করে দেবো, খুব তো ছোটো না, আচ্ছা কীভাবে মাপবো? সেটা কিন্তু স্পেকট্রোস্কোপিক বা এক্সরে মেথড দিয়ে কিন্তু মাপা হয়। এটা ল্যাবরেটরির ব্যাপার, এটা আমাদের জাস্ট জানার কথা, জাস্ট জানলাম একটুকু। এবার ফ্যাক্টরস অ্যাফেক্টিং বন্ড লেন্থ, ফ্যাক্টরস কীভাবে এফেক্ট করবে কী কী দিয়ে? ধরো অ্যাটমিক সাইজ, তাহলে অ্যাটমিক সাইজ যদি হয় মানে একটা ধরো এই অ্যাটম একটা ছোটো অ্যাটম, তাহলে তার মধ্যেকার যে ডিস্টেন্স হবে যদি এত বড় হয় দুটো অ্যাটম, তাহলে তাদের মধ্যেকার ডিস্টেন্স অবভিয়াসলি বড় হবে। তার মানে আমি কি বলতে পারি যে যদি অ্যাটমিক সাইজ যদি বাড়ে তাহলে বন্ড লেন্থ কী হবে? অবভিয়াসলি ইনক্রিজ করবে। তার মানে কি লার্জার অ্যাটমস ফর্ম লঙ্গার বন্ডস, মানে অ্যাটমের সাইজ যত বড় হবে তারা কিন্তু বেশি লম্বা বন্ড তৈরি করবে, বন্ড লেন্থ ইনক্রিজ করবে। বন্ড অর্ডার কী হবে? বন্ড লেন্থের সঙ্গে অপোজিট। মানে ধরো একটা এই যে বললাম যে একটা দড়ি দিয়ে টেনে রাখা হয়েছে, এবার যদি দুটো দড়ি দিয়ে টেনে রাখা হয় তাহলে কী হবে? তারা বেশি কাছাকাছি চলে আসবে না দুটো দড়ি দিয়ে টেনে রাখলে। তার মানে বন্ড লেন্থ যেটা এটার ক্ষেত্রে যেটা L1 হচ্ছিল আর এটার ক্ষেত্রে যদি L2 হয়, তার মানে L1 L2 থেকে বড় না, একটা দড়ি দিয়ে টানলে যেটা হবে দুটো দড়ি দিয়ে টানলে বেশি কাছাকাছি চলে আসবে, তার মানে তাদের বন্ড লেন্থ কমে যাবে। তার মানে যত বন্ড অর্ডার, এটাতে কত ছিল বন্ড অর্ডার 1, এটাতে 2, তার মানে বন্ড অর্ডার যত বাড়ছে তার মানে বন্ড লেন্থ কিন্তু তত কমছে, এটা মাথায় রাখতে হবে। আর হাইব্রিডাইজেশনে যেটা এই যে এস কারেক্টটা, সেটা পরের পেজে একটু বলেছি, তো সেটা আরও বুঝতে পারবে যখন আমরা হাইব্রিডাইজেশন করে নেবো ইন ডিটেলসে, তখন বুঝতে পারবে। এখন আমি এস কারেক্টারটা একটু বুঝিয়ে দিচ্ছি তোমার যাতে কাজে লেগে যায়। এবার রেজোন্যান্স সেটা একদম শেষে বলবো, এটা এখন বলবোই না আর, ঠিক আছে? এবার হচ্ছে এস কারেক্টারটা একটু বলে দিই। এস ক্যারেক্টার মানে হলো যে তোমার এই যে এস মানে এই যে এস আমরা SP SP2 SP3 আমরা হাইব্রিডাইজেশন যখন করবো তখন বুঝবো এখানে ওই সংকরায়নগুলো, ওই হাইব্রিডাইজেশনগুলো, সেখানে এসের পরিমাণ কতটা, মানে একটা মিক্সচারের মধ্যে এস আর পি দেওয়া আছে। এবার একটাতে এস একটা দেওয়া আছে, পি একটা দেওয়া আছে, একটাতে এস একটা দেওয়া আছে, পি দুটো দেওয়া আছে, একটাতে এস একটা দেওয়া আছে, পি 3টে দেওয়া আছে, তাহলে প্রত্যেকটার মধ্যে নিশ্চয়ই এসের পার্সেন্টেজ এক হচ্ছে না। এইটার ক্ষেত্রে যদি বলি যেটা এস পি রয়েছে, তার মানে এটাতে কী হচ্ছে, এটাতে একটা এস একটা পি, তার মানে এসের পরিমাণ কত হচ্ছে 1/2, মানে টোটালের হাফ হচ্ছে, তার মানে এ হচ্ছে 50%। এই যে এটা যেটা করেছি এই যে 50%, এস হচ্ছে এই যে হাফ, মানে হচ্ছে 50%। এটা যদি বলি তাহলে এস একটা আছে, পি দুটো আছে, তার মানে কি এসের পরিমাণ কত হচ্ছে 1 টোটাল হচ্ছে 3, তার মানে হচ্ছে 33.3% আসছে, 33.3% আসছে। আর এটার ক্ষেত্রে SP3 এর ক্ষেত্রে 3টে পি আছে, তার মানে এস একটা পি 3টে, মানে টোটাল হচ্ছে 4টে, তার মানে 1/4 মানে হচ্ছে 25% আসছে। তার মানে SP হলে তার এস ক্যারেক্টার কত হবে 50%, SP2 হলে 33.3% আর SP3 হলে 25%, মনে থাকবে। আর এবার এটা মনে রাখতে হবে যেটা ইলেকট্রোনেগেটিভিটি, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট। যখন আমরা অর্গানিক কেমিস্ট্রি করবো, অর্গানিকের রিয়াকশনের জন্য কিন্তু এই ফর্মুলাগুলো অতিরিক্ত ইম্পর্ট্যান্ট, এগুলো জানতেই হবে একদম।
নিটের জন্য তো বিশেষ করে এই যে ইলেকট্রোনেগেটিভিটির যদি মানে সেটা এস ক্যারেক্টারের সঙ্গে কীভাবে কাজ করবে, এস ক্যারেক্টারের সঙ্গে কিন্তু প্রপোর্শনাল হবে। মানে এস ক্যারেক্টার যত বাড়বে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু তত বাড়বে, আর এস ক্যারেক্টার যত বাড়বে অ্যাসিডিটিও কিন্তু তত বাড়বে। ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে অ্যাসিডিটি কিন্তু তত বাড়বে। তাহলে এস ক্যারেক্টার ইনক্রিজ করলে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করছে, আর ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করলে অ্যাসিডিটি কিন্তু ইনক্রিজ করছে। তাহলে এখন যদি আমি বলি অ্যাসিডিটির অর্ডার কী হবে, অ্যাসিডিটির অর্ডার কী হবে, যার এস ক্যারেক্টার বেশি তার অ্যাসিডিটি বেশি। তাহলে এস ক্যারেক্টার সবচেয়ে বেশি কার, সেটা হচ্ছে এসপি। তাহলে এসপি সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে SP2, তারপরে হচ্ছে SP3। তাহলে এটা কিন্তু এস ক্যারেক্টারের অর্ডার, আর এস ক্যারেক্টারের অর্ডারটাই হচ্ছে অ্যাসিডিটির অর্ডার। তাহলে কিন্তু অ্যাসিডিটি কার বেশি হচ্ছে সবচেয়ে, অ্যাসিডিটি কিন্তু SP সবচেয়ে বেশি, তারপরে SP2, তারপরে কিন্তু SP3। ওকে, এবার আসা যাক বন্ড অর্ডার ভার্সেস বন্ড লেন্থ। তাহলে বন্ড লেন্থটাকে বললাম এখানে এই জায়গাটাতে। তাহলে বন্ড অর্ডার যত বাড়বে বন্ড লেন্থ কিন্তু তত কমবে, এখানে সেটাই লেখা আছে, বন্ড অর্ডার যত বাড়বে বন্ড লেন্থ তত কমবে। যেমন এই যে কার্বন সিঙ্গেল বন্ডের ডিস্টেন্স 154 পিকোমিটার, কার্বন ডাবল বন্ড হলে 134 হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, কারণ বন্ড অর্ডার বাড়ছে। আর C+C মানে তিনটে বন্ড অর্ডার আরও বেড়ে গেল, দেখো বন্ড লেন্থ 120 হয়ে গেল, বন্ড লেন্থ আরও কমে গেল। বোঝা গেল এটা? তার মানে বন্ড অর্ডার বাড়লে বন্ড লেন্থ কমবে। হোয়াট ইজ বন্ড এনার্জি? বন্ড এনার্জি কি? দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক 1 মোল অফ বন্ডস বিটুইন 2 অ্যাটম ইন গ্যাসিয়াস স্টেট। মানে একটা কম্পাউন্ডকে যদি আমি গ্যাসিয়াস স্টেটে নিয়ে যাই আমি, তারপরে তাদের মধ্যেকার যে বন্ডটা থাকবে সেটাকে ভাঙতে আমাকে যে এনার্জি দিতে হবে 1 মোলের জন্য, সেই এনার্জিটাকে আমরা বলছি হচ্ছে বন্ড এনার্জি। তাহলে ইউনিট কি? কিলোজুল পার মোল। কি এটা কি মেজার করে? যে কেমিক্যাল স্ট্রেংথ অফ দ্য বন্ড। তাহলে বন্ডের স্ট্রেংথটা যত বেশি হবে তত বন্ড এনার্জি বেশি হবে। মানে যদি ধরো একটা বন্ড থাকে, তাহলে তাকে ভাঙতে আমার যে শক্তি দিতে হবে, দুটো বন্ড থাকলে নিশ্চয়ই বেশি শক্তি দিতে হবে, কারণ এরা তো বেশি কাছাকাছি আছে। একটা দড়ি দিয়ে বেঁধে রাখলে যা আমাকে শক্তি দিতে হবে, দুটো দড়ি দিয়ে বেঁধে রাখলে বেশি শক্তি দিতে হবে। তার মানে বন্ড অর্ডার যদি বাড়ে তাহলে আমার বন্ড এনার্জি কিন্তু বাড়বে, এটা মাথায় রাখতে হবে। তাহলে গ্রেটার এনার্জি স্ট্রঙ্গার মোর স্টেবল বন্ড অ্যাজ নোন অ্যাজ বন্ড এনথ্যালপি। ঠিক আছে, ওটা এনথ্যালপি যখন থার্মোডাইনামিক্স পড়বে সেখানে একই জিনিস পাবে, এনথ্যালপি পাওয়া যাবে। তাহলে বন্ড অর্ডার ভার্সেস বন্ড এনার্জি এক্ষুনি বললাম। তাহলে বন্ড অর্ডার যত বাড়বে বন্ড এনার্জি কিন্তু তত বাড়বে। তাহলে বন্ড অর্ডার এই যে C+C তার 3টে বন্ড অর্ডার, তার মানে সবচেয়ে বেশি বন্ড স্ট্রেংথ আছে। তার মানে বন্ড এনার্জি কার্বন ট্রিপল বন্ডের সবচেয়ে বেশি, তারপরে কার্বন ডাবল বন্ড, তারপরে কিন্তু কার্বন সিঙ্গেল বন্ড। ওকে, তাহলে ট্রিপল বন্ডস শেয়ার মোর ইলেকট্রন ক্রিয়েটিং স্ট্রঙ্গার ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াই, সো মোর দ্য বন্ড অর্ডার অ্যান্ড মোর বন্ড এনার্জি। কুইক কম্পারিজন যদি করা যাক, তাহলে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড ট্রিপল বন্ড, আবার একবার রিভাইজ করাই। সিঙ্গেল বন্ডে একটা সিগমা, ডাবল বন্ডে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ডে একটা সিগমা দুটো পাই। এবার বন্ড অর্ডার যদি করি, তাহলে সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে এক বন্ড অর্ডার হচ্ছে, ডাবল বন্ডের জন্য 2, ট্রিপল বন্ডে 3। বন্ড লেন্থ কী হবে? বন্ড অর্ডার যদি বাড়ে তাহলে বন্ড লেন্থ কী হবে? বন্ড অর্ডার বাড়লে বন্ড লেন্থ কিন্তু কমবে। কেন বললাম? কারণ একটা দড়ি দিয়ে বাঁধলে যেটা হবে, দুটো দড়ি দিয়ে বাঁধলে বেশি কাছাকাছি চলে আসবে, আরও শক্ত চলে আসবে, টাইটলি বন্ড হবে। তার মানে বন্ড অর্ডার যত বাড়বে বন্ড লেন্থ কিন্তু তত বাড়বে। বন্ড অর্ডার যত বাড়বে বন্ড লেন্থ কিন্তু তত কমবে। তাহলে বন্ড অর্ডার এই যে সবচেয়ে বেশি, এর কিন্তু শর্টেস্ট বন্ড লেন্থ। তার মানে বন্ড অর্ডার তাহলে সবচেয়ে বেশি কার হয়েছে? ট্রিপল বন্ডের, তাহলে তার বন্ড লেন্থ কিন্তু সবচেয়ে কম। আর বন্ড এনার্জি কী হবে? বন্ড এনার্জি সিঙ্গেল বন্ডের সবচেয়ে কম আর ট্রিপল বন্ডের সবচেয়ে বেশি। কেন? কারণ এই যে 3টে বন্ড আছে, তার মানে বন্ড এনার্জি সবচেয়ে বেশি, একটু আগে বললাম। তাহলে ইম্পর্টেন্ট কনসেপ্ট যদি বলি আমি, যে স্টেবিলিটি, হায়ার বন্ড অর্ডার লিডস টু গ্রেটার থার্মোডাইনামিক স্টেবিলিটি। তাহলে বন্ড অর্ডার যদি বেশি হয়, তাহলে এই যে ধরো যেটা বললাম, যে একটা বন্ড যদি হয়, দুটো বন্ড যদি হয়, 3টে বন্ড যদি হয়, তাহলে একটা বন্ডে তার বন্ড লেন্থ যদি বন্ড অর্ডার বেশি, তার মানে এর বন্ড স্ট্রেংথটা যা আছে, তাহলে এই বন্ড অর্ডার যতটা বেশি এ ততটা নয়, তাহলে এর থেকে এর বেশি, তার থেকে তার বেশি, তাহলে এটা হচ্ছে বন্ড অর্ডার। এবার বন্ড অর্ডার যত বাড়ছে তাহলে স্টেবিলিটি তত বাড়ছে। তাহলে বন্ড অর্ডার বাড়লে স্টেবিলিটি বাড়ছে। তাহলে স্টেবিলিটি বাড়লে তাহলে কী হচ্ছে? তার থার্মোডাইনামিক স্টেবিলিটি, যেটা ওটাই বলা হচ্ছে, মানে হিটের মধ্যে স্টেবিলিটি কতটা, মানে হিট দিলে কতক্ষণ সে সহ্য করে থাকতে পারবে, তাহলে থার্মোডাইনামিক স্টেবিলিটি কী হবে? তত বাড়বে। তার মানে ট্রিপল বন্ডের থার্মোডাইনামিক স্টেবিলিটি অনেক বেশি, এটাই বলা হয়েছে।
এই রিঅ্যাক্টিভিটি যদি কম্প্যাক্টনেসের কথা ভাবি, তাহলে মাল্টিপল বন্ডস পুল অ্যাটম টুগেদার মেকিং দ্য মলিকুল মোর কম্প্যাক্ট। হ্যাঁ, স্বভাবতই এটাই বলেছিলাম, দড়ি টানানি, মানে একটা দড়ি দিয়ে বাদলে যা হবে, দুটো দড়ি দিয়ে বাদলে বেশি কাছাকাছি হবে, বেশি টাইট হবে, আর তিনটে দিয়ে বাদলে একদম বেশি শক্তপোক্তভাবে বাঁধা হবে। তার মানে যত বেশি শক্তপোক্ত বাঁধা হবে সেটাকে তো কম্প্যাক্টনেস বলছি আমরা। তার মানে এই ট্রিপল বন্ডের জন্য কিন্তু কম্প্যাক্টনেস কিন্তু বাড়বে, তার মানে বন্ড অর্ডারের সঙ্গে কিন্তু কম্প্যাক্টনেস প্রপোর্শনাল। রিঅ্যাক্টিভিটির কথা যদি ভাবি এখন আমি, তাহলে রিঅ্যাক্টিভিটি ধরো একটা সিঙ্গেল বন্ডে কি আসছে, একটা সিঙ্গেল বন্ডে একটা সিগমা আসছে, একটা ডাবল বন্ডে একটা সিগমা একটা পাই আসছে, তিনটে বন্ড হলে একটা সিগমা দুটো পাই। এবার আমরা কি জানি যে বন্ড যে স্ট্রেংথ বা বন্ড এনার্জি সেটা সিগমাতে পাইয়ের থেকে বেশি হয়। তার মানে পাই বন্ড কিন্তু উইক আর সিগমা বন্ড কিন্তু স্ট্রং। তাহলে যদি পাই বন্ড বেশি থাকে তার মানে বন্ড কী হবে, বেশি উইক হবে। আর বেশি উইক বন্ড মানে কি, তারা সহজে ভেঙে যাবে। আর সহজে ভেঙে যাওয়া মানেটা কি, রিয়াকশান করা, তার মানে রিঅ্যাক্টিভিটি বেড়ে যাওয়া। বোঝা গেল? তাহলে এখন যদি বলি, তাহলে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে, এবার ট্রিপল বন্ডের মধ্যে বেশি পাই রয়েছে, তার মানে ও সহজে ভেঙে যাবে যেহেতু উইক। তার মানে ট্রিপল বন্ডের কিন্তু রিঅ্যাক্টিভিটি ডাবল বন্ডের থেকে বেশি হবে, ডাবল বন্ডের রিঅ্যাক্টিভিটি সিঙ্গেল বন্ডের থেকে কিন্তু বেশি হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে রিঅ্যাক্টিভিটি কিন্তু ট্রিপল বন্ডের বেশি, তারপরে ডাবল বন্ড, তারপরে কিন্তু সিঙ্গেল বন্ড। ওকে, এবার যদি কোয়েশ্চেনে বলি, তাহলে অ্যারেঞ্জ দ্য ইনক্রিজিং বন্ড স্ট্রেংথ, তাহলে বন্ড স্ট্রেংথ এই যে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এটা তাহলে এই যে এ বি আর সি কমেন্ট করে জানাবে এ বি সি এর অর্ডারটা কী হবে। পরেরটাও একই রকম, এ বি আর সি, এটা কী বলেছে, বন্ড লেন্থের অর্ডার, এটা বন্ড স্ট্রেংথ, এটা বন্ড লেন্থ। তাহলে এই এ বি সি এই অর্ডারটা আমাকে করে এই কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2 এইটা হিসেবে আমাকে বন্ড অর্ডারটা কমেন্টে লিখে জানাও প্রত্যেকে। আর এই যে থিঙ্ক স্টেপ বাই স্টেপ যেটা বলা আছে, জাস্ট এটা পিপিটির জন্য, বাকি যেটা বললাম সেটুকুই, পুরোটা একবার দেখে নেবে এখান থেকে পিপিটিটা। তাহলে এটা কিন্তু আমাদের ছোটো একটা টপিক, যেটা বন্ড এনার্জি, বন্ড লেন্থ, বন্ড এনার্জি, বন্ড অর্ডার, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, তাহলে এবারের পর দিন থেকে আমরা কিন্তু হাইব্রিডাইজেশনের মধ্যে ঢুকবো। থ্যাংক ইউ।